কখনো কি এমন মনে হয়েছে যে একটা আলোচনার মধ্যে থেকেও আসল কথাগুলো যেন বলাই হচ্ছে না? এমিলি প্রুডেন্টের একটা আলোচনা থেকে আইডিয়া নিয়েই আজ আমরা সেই অসাধারণ ক্ষমতাটা নিয়ে কথা বলবো, মানে না বলা কথাগুলো বোঝার ক্ষমতা। চলুন এই ব্যাপারটা নিয়েই আজ একটু গভীরে যাওয়া যাক। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? না বলা কথা বুঝতে পারাটা কি আসলেই ভালো কথা বলার চেয়েও বেশি পাওয়ারফুল? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনা। এই কথাটা কিন্তু এমনি এমনি আসেনি। এটা এমিলিকে তার দাদা বলেছিলেন। ভাবুন তো, যখন তার বয়স মাত্র 10 বছর। স্বাভাবিকভাবেই ওই বয়সে তো এ কথার গভীরতা বোঝা বেশ কঠিনই ছিল। যখন তার মাথায় ছিল একদম অন্যরকম সব চিন্তা। মানে 10 বছর বয়সে কার আর এসব মাথায় থাকে? তখন তো দুনিয়া জুড়ে থাকে স্পঞ্জবব আর বানান পরীক্ষা। তো দাদার এত বড় একটা কথা যে তার মাথায় ঢুকবে না, সেটাই তো স্বাভাবিক। কিন্তু দেখুন, এই সাদামাটা কথার ভেতরেই কিন্তু একটা বিশাল দর্শন লুকিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, দাদার বলা এই সাধারণ কথাটা কিভাবে এমিলির জীবনের এত বড় একটা অংশ হয়ে গেল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার বড় হয়ে ওঠার গল্পের মধ্যে। এই দেখার ক্ষমতাটাই তার দুটা আলাদা জগতের মধ্যে একটা সেতুর মতো কাজ করেছিল। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। এমিলির বাবা ছিলেন ফরাসি আর মা চীনা, ফলে তাকে দুটো কালচারেই বড় হতে হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, ফ্রান্সে সবাই তাকে বলতো ওই যে চাইনিজ মেয়েটা, আবার চীনে গেলে সে হয়ে যেত ফ্রেঞ্চ মেয়ে। মানে সে দুটো জগতেরই অংশ, কিন্তু আসলে কোনোটারই না। সবসময় একটা বাইরের লোক হয়ে থাকার মতো অনুভূতি। আর এই যে একা লাগা, এই বিচ্ছিন্নতা বোধ, এটাই কিন্তু তার জন্য একটা সুপার পাওয়ার হয়ে দাঁড়ায়। সে আস্তে আস্তে চারপাশের পরিস্থিতি, মানে রুম রিড করতে শিখে যায়। আর এই স্কিলটাই তাকে মানুষের সাথে মন থেকে জুড়তে সাহায্য করে। তখন মানুষ তাকে আর ফ্রেঞ্চ বা চাইনিজ মেয়ে হিসাবে নয়, বরং আসল এমিলি হিসাবে দেখতে শুরু করে। তো এই যে আমরা রুম রিড করার কথা বলছি, এটা শুনতে কেমন যেন জাদুমন্ত্রের মতো লাগে, তাই না? কিন্তু আসলে ব্যাপারটা কি, চলুন দেখি। এটা আসলে কোনো ম্যাজিক নয়, এটা হলো সহানুভূতি বা এমপ্যাথির একটা প্র্যাকটিক্যাল রূপ। একেবারে সহজ করে বললে, রুম রিড করা মানে হল মানুষ মুখে বলার আগেই তাদের প্রয়োজনটা বুঝে ফেলা। এটা কোনো মাইন্ড গেম বা সাইকোলজিক্যাল ট্রিক নয়, এটা জাস্ট আমাদের ভেতরের এমপ্যাথিকে কাজে লাগানোর একটা উপায়। বিজ্ঞানের ভাষায় এই ক্ষমতাটার কিন্তু একটা দারুণ নাম আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে ইআই। আর এর ক্ষমতা যে কতটা তা শুনলে অবাক হতে হয়। একটা রিসার্চে দেখা গেছে, বিশ্বের টপ লিডারদের মধ্যে 90% সাফল্যের পেছনে তাদের আইকিউর চেয়েও ইআইয়ের অবদান অনেক বেশি। ভাবা যায়, মানে সফল হওয়ার জন্য এই গুণটা কতটা জরুরি। আর এই পুরো বিষয়টাকেই না একটা পুরনো চীনা প্রবাদ কি দারুণভাবে এক জায়গায় নিয়ে এসেছে। মাত্র 4টা শব্দ, কিন্তু এর মানেটা অনেক গভীর। প্রবাদটা হলো চা ইয়ান গুয়ানশে। চলুন তো এই 4টা শব্দের মানে একটু ভেঙে দেখি। প্রথমটা হলো চা, মানে খুব মন দিয়ে অবজার্ভ করা। এরপর ইয়ান, মানে যে কথাগুলো বলা হচ্ছে, কিন্তু শুধু কথা শুনলেই হবে না। এরপর আসছে গুয়ান, কাছ থেকে খুঁটিয়ে দেখা। কি দেখা? সে, মানে মুখের ভাবভঙ্গি বা এক্সপ্রেশন। মানে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, শুধু বলা কথার উপর ভরসা না করে মানুষের মুখের ভাবভঙ্গি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মন দিয়ে দেখা। উদ্দেশ্য একটাই, কথার আড়ালে যে সত্যিটা লুকিয়ে আছে সেটাকে খুঁজে বের করা। আর এটা কিন্তু শুধু কোনো বইয়ের কথা বা প্রাচীন জ্ঞান নয়। এই স্কিলটা আমাদের প্রতিদিনের জীবনে, একদম নিজেদের বসার ঘর থেকে শুরু করে অফিসের বোর্ডরুম পর্যন্ত সবখানে দারুণ কাজে লাগে। একটু ভাবুন তো, বিজনেসের কথাই ধরুন। এমিলির দাদা সফল হতে পেরেছিলেন কারণ তিনি মিটিংয়ে অন্যদের অস্বস্তিটা ধরে ফেলতে পারতেন। আবার পরিবারে এই ক্ষমতাটা থাকলেই কিন্তু বাবা মায়ের হাসির পেছনের ক্লান্তিটা বোঝা যায়। রিলেশনশিপে ছোট ছোট যে বিষয়গুলো প্রায় চোখ এড়িয়ে যায়, সেগুলোও নজরে আসে। এমনকি একটা ক্লাসরুমেও কোনায় একা বসে থাকা স্টুডেন্টটা বা ক্লান্ত টিচারকেও খেয়াল করা যায়। এই বিষয়ে সাইকোলজিস্ট জন গটম্যানের একটা রিসার্চ তো রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি নাকি 90%-এরও বেশি অ্যাকিউরেসির সাথে বলে দিতে পারেন কোন কাপলের ডিভোর্স হবে। কিভাবে? তারা কি বলছে সেটা শুনে নয়, বরং তারা একে অপরের কোন কথাগুলো বা কোন সিগন্যালগুলো ইগনোর করছে সেটা দেখেই তিনি এটা বলতে পারেন। অবিশ্বাস্য, তাই না? কিন্তু উল্টোটা হলে কি হবে? মানে যখন আমরা এই রুম রিড করতে ফেল করি, এর ফল কিন্তু বেশ ভয়াবহ হতে পারে। আমরা একে অপরের থেকে পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে পড়ি। একটা ক্লাসিক উদাহরণ দিই, ফরাসি বিপ্লবের সময়কার কথা। দেশের সাধারণ মানুষ তখন খাবারের অভাবে কাতরাচ্ছে, আর ঠিক সেই সময় রানী মারি আন্তোয়ানেটের নামে একটা কথা ছড়িয়ে পড়েছিল, ওদের রুটি নেই তো কি হয়েছে, কেক খেতে বলো। এখন তিনি কথাটা আসলেই বলেছিলেন কিনা সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু
কথাটা সত্যি হোক বা না হোক, এটা একটা প্রতীক হয়ে গেছে। এমন একজন শাসকের প্রতীক, যিনি তার দেশের মানুষের কষ্ট থেকে যোজন যোজন দূরে ছিলেন। এই ঐতিহাসিক উদাহরণটা থেকে কিন্তু আজকের দিনেও অনেক কিছু শেখার আছে। যখন আমরা আমাদের চারপাশের মানুষের অবস্থা বুঝতে পারি না, আমরা আসলে তাদের নিরাশ করি। কখনো সেটা হয়তো ছোটখাটো বিষয় হয়, আবার কখনো মারি আতওয়ানেতের মতো বড়সড় ডিজাস্টারও ঘটিয়ে ফেলতে পারে। তাহলে উপায় কি? উপায় হল একটা সাইলেন্ট রেভলিউশনে যোগ দেওয়া, এমন একটা বিপ্লব যেখানে গলার জোরের চেয়ে সচেতনতা বা অ্যাওয়ারনেসকে বেশি দাম দেওয়া হবে। আর এর শুরুটা কিন্তু খুব সহজ, শুধু একটা প্রশ্ন নিজেকে করলেই হবে। পরের বার কোনো আলোচনায় গিয়ে আমার কি বলা উচিত, এটা ভাবার বদলে ভাবুন এখানে শব্দ ছাড়া আর কি বলা হচ্ছে। এই ছোট্ট একটা মাইন্ডসেট শিফটই কিন্তু রুম রিড করার আসল চাবিকাঠি। দেখুন, আমরা এমন একটা সময় বাস করি যেখানে যে যত জোরে কথা বলে তাকেই যেন বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই যে অনেক সময় সবচেয়ে শান্ত কাজগুলোই সবচেয়ে বেশি শক্তিশালী হয়। যেমন একটা ছোট্ট হাসি, একটা সহানুভূতির চাহনি, বা কাউকে না বলতেই এক কাপ কফি এগিয়ে দেওয়া। আসলে কি বলুন তো, আমাদের এই পৃথিবীতে আর বেশি চিৎকারের দরকার নেই। আমাদের যা দরকার তা হল এমন কিছু চোখ যা সবকিছু খেয়াল করে, এমন একটা মন যা অন্যের জন্য ভাবে, আর এমন কিছু হাত যা কাউকে বলার আগেই সাহায্যের জন্য এগিয়ে আসে। আর যেদিন আমরা চিৎকারের বদলে সচেতনতাকে, ইগোর বদলে এমপ্যাথিকে, আর দেখানোর বদলে কানেক্ট করাকে বেছে নেব, সেদিনই কিন্তু আসল বিপ্লবটা শুরু হবে। এটা কোনো হইচইয়ের বিপ্লব না, এটা একটা নীরব বিপ্লব। আর এই বিপ্লবের শুরুটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই হতে পারে।